আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া নিচ্ছি, তাই না? গত ক্লাসে যে আলোচনাগুলো হয়েছে এগুলোতে মোটামুটি একটা আইডিয়া নিচ্ছি। তারপর আজকে বলি যে ওয়েব ডিজাইনটা মূলত আমরা ইন্টারনেটের মাধ্যমে যে জিনিসগুলো দেখি, সার্চে যে ডিজাইনটা দেখা যায় বা ভিউগুলো দেখা যায় সেগুলি আসলে ওয়েবসাইটগুলো রাখা হয় ডোমেইন আর হোস্টিংয়ের ভিত্তিতে। মানে আমরা যখন কাজ করি তখন কি আমাদের কম্পিউটারে কাজ করি, আর আমাদের কম্পিউটারে যদি একটা সাইট থাকে সেটা কিন্তু সবাই দেখতে পারবে না, তাই না? তা আমাদের সাইট যেটা আমরা তৈরি করবো সেটা এমন একটা জায়গাতে রাখা লাগবে যে জায়গা থেকে সবাই দেখতে পারে, আর সেটার নাম হলো আসলে মূলত হোস্টিং। আর ডোমেইনটা কি? ডোমেইনটা হলো নাম, যেমন www.facebook.com, facebook.com হলো ডোমেইন, ঠিক আছে? আর facebook.com এর সাইট ফাইলগুলো যেখানে রাখা আছে সেগুলো হলো সার্ভারটা মূলত অনেকগুলো পিসি একত্রে করে সেটা অল টাইম চালু থাকে, এরকম আর কি। বাইরের দেশে বেশি সার্ভার এরকম। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে যে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আসলে কি? আমরা তো এখানে মূলত ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট দুটোই শিখবো। তা অনেকে তো বলতে পারেন যে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টটা কি, দুটো কি একই জিনিস? দুটো কিন্তু একই জিনিস না। আমরা আসলে ডিজাইনটা বলতে বোঝা যে আমরা যে জিনিসটা দেখতেছি, সরাসরি যে জিনিসটা ভিউ করতেছি সেটা হলো ডিজাইন, আর যেটা ভিতরে ফাংশনালিটি কাজ করা হবে সেটা ডেভেলপমেন্ট। সিম্পল ভাষায় বলি যে এখানে আমরা এটা মূলত কী দেখতেছি, এটা একটা ডিজাইন দেখতেছি, ডেস্কটপের ভিতরে এই জিনিসগুলো আইকন দেখতেছি, তাই না? এটা কিন্তু একটা ডিজাইন, ক্লিয়ার? আচ্ছা, যখন দেখেন আমরা যে মাই কম্পিউটারে ক্লিক করে দেখেন যে ভিতরে চলে যাচ্ছে, তাহলে এটা হলো আসলে ডেভেলপমেন্ট। মানে মাই কম্পিউটারের ভিতরে ক্লিক করার পর যে কাজটা করলো সেটা কিন্তু একটা ডেভেলপমেন্ট পার্ট। অনলাইনে আমরা নানান ধরনের কি প্রোডাক্ট ক্রয় করি না, এমনিতে দেখতেছি আগে ডিজাইনটা আমাদের করা লাগতেছে, কিন্তু সেগুলোতে যখন দেখা যাবে যে আপনি ওই প্রোডাক্টটা কিনবেন তখন কিন্তু আপনাকে ডেভেলপ করা লাগবে, যে আপনার ইনফরমেশন লাগবে, তারপরে আপনার ক্রেডিট কার্ড বা যেগুলো থাকে যে আপনি পেমেন্ট যেটা করবেন বা ডাচবাংলা যেভাবে চাক তারা সেভাবে একটা ফাংশনালিটি করা লাগবে, এগুলো আসলে ডেভেলপমেন্ট। অথবা দেখা গেলো যে আপনি কোনো ভার্সিটিতে পরীক্ষা দেবেন, হ্যাঁ, সেই পরীক্ষার ফর্ম পূরণ করতেছেন, তারপরে আপনি 1 মাস পরে রেজাল্ট পাচ্ছেন, এগুলো আসলে মূলত ডেভেলপমেন্ট, ক্লিয়ার? তা আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। আমরা আগে ডিজাইন কনসেপ্টটা ক্লিয়ার হবো, তারপর আমরা ডেভেলপমেন্ট পার্টে যাবো। আর আসলে আমাদের এই 2.5 মাসের কোর্সে মানে সব কিছু কিন্তু আপনি শিখতে পারবেন না, এখানে জাস্ট আপনাদের বেসটা কিন্তু দেখা দেওয়া হবে, আর এরপরে কিন্তু নিজের থেকে প্র্যাকটিস করা লাগবে। আমি এই সেক্টরে প্রায় 5 বছর থেকে আসি, 5-7 বছর থেকে মনে হয় আসি, এখনও কিন্তু আমি শিখতেই আছি, এবং আমার মনে হয় আরও মানে এখনও মনে হয় যে আমি কিছুই পারি না, ঠিক আছে? প্রত্যেকটা সেক্টরে এরকম যে আপনি যত শিখবেন ততই আপনার কাছে মনে হবে যে আপনি পারেন না। মানে এই সেক্টরে কোনো সেক্টরে এরকম সহজ নেই। গ্রাফিক্সে যদি বলেন, গ্রাফিক্স ডিজাইনটা কিন্তু সহজ জিনিস না। হয়তো আপনাকে 1 মাস যদি গ্রাফিক্সের ফটোশপ ইলাস্ট্রেটর টুলস দেখাই তাহলে আপনি সুন্দর কাজ করতে পারবেন, সেটা ওই টুলস অনুযায়ী কাজ করতে পারবেন, কিন্তু আপনার মাথায় ক্রিয়েটিভিটি না থাকলে আপনি কিন্তু মানে সেই কাজ করে কোনো লাভ হবে না। আপনাকে যদি ক্লায়েন্ট একটা লোগো তৈরি করতে দেয় তা আপনি সুন্দর লোগো একটা তৈরি করে দিতে পারবেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু ক্লায়েন্ট সেটা চয়েস করবে না। ওই লোগোটা তৈরি করতে গেলে আপনার মাথায় ক্রিয়েটিভিটি আনা লাগবে। ক্রিয়েটিভিটিটা আসলে কাজ করতে করতে এক্সপিরিয়েন্স মানে হয় আর কি, এমনিতেই আসে না। খালি টুলসের কাজ জানলে কিন্তু হবে না, নিজের মাথার লজিকটা তৈরি করা লাগবে। যাই হোক, এগুলো কথা কত ক্লাস হয়েছে, তাহলে আমরা শুরু করি প্রথমেই যে আমরা আসলে কী করবো এবং আমরা কীভাবে শিখবো। আচ্ছা, তাহলে ওয়েব ডিজাইনটা কী বলতো সেটা সবাই বুঝতে পারছেন। এখন ওয়েব ডিজাইনটা তৈরি করতে হলে আমাদের কী কী জানা লাগবে? প্রত্যেকটা জিনিস তৈরি করতে হলে তো তার কিছু ইভেন্ট সম্পর্কে আমাদের জানা লাগে। যেমন আমরা যদি একটা বাড়ি তৈরি করতে চাই, আমি বাড়ির এক্সাম্পলটা দিই, সব বেশি দিই এক্সাম্পলটা, মানে সহজ এটা আর কি। আমি বাড়িটা দিয়ে বুঝাই যে আমরা যদি একটা বাড়ি তৈরি করতে চাই তাহলে কী করা লাগবে আমাদের। অবশ্যই বাড়ির জন্য ইট, বালি, সিমেন্ট এগুলো কিন্তু আমাদের লাগবে, তাই না? এগুলো লাগবে না? তাই এগুলো ছাড়া কি আমরা বাড়ি তৈরি করতে পারবো? তো ওইরকমভাবে ঠিক ওয়েব ডিজাইনটা যদি আপনি করতে যান তাহলে ওয়েব ডিজাইনের কিছু সফটওয়্যার, কিছু টুলস, কিছু ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনাকে জানা লাগবে। তো সেই ল্যাঙ্গুয়েজগুলো কী কী, তাই না? আমি এমনিতেই বলি, এখানে একটু চেয়ারটা আপনি ধরে নিয়ে বসতে পারেন, কারণ এখন আমি যখন ক্লাস নেবো তখন পিসিতে আপনাদের কোনো কাজ থাকবে না, তখন শুধু মনিটর এবং আমার কথাগুলো শুনলেই হবে। আর এরপরে যখন আমি ক্লাস অফ করবো, আপনাদের কাজ দেবো, তখন আপনারা পিসিতে বসে কাজ করবেন। আর আপনাদের মনে একটু সময় কষ্ট হচ্ছে না, আমাদের আসলে জায়গাটা একটু শর্ট হয়ে গেছে, আপনি একদম ধরে নিতে পারেন। আর যাদের একটু মানে কম বয়স তারা একটু সামনে আসবে, মানে স্ট্রং বেশিতে তার কারণে আর কি। যাই হোক, সেটা কষ্ট করা লাগে। তাহলে আমরা প্রথমেই যে জিনিসগুলো জানা লাগবে সেই জিনিসগুলো আমি দেখি যে আমাদের যদি ওয়েব ডিজাইন আমরা শিখতে যাই তাহলে দেখা যাচ্ছে তো সবার প্রথমে আমাদেরকে HTML সম্পর্কে জানা লাগবে। এখন HTMLটা কী
সেই জিনিস সম্পর্কে আমরা মানে থিওরির মতো না করে আমরা প্র্যাকটিক্যালি দেখি সব কিছু। কারণ সারা জীবন তো থিওরি পড়লাম, HTML-টা কি, কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস। মানে আপনাদের মানে যারা সিএসসি স্টুডেন্ট আছে তারা কিন্তু মানে জানে বিষয়টা, যে আসলে সারা জীবন বেশিরভাগ স্টুডেন্টই খালি মুখস্থ করেই গেছে কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস, মানে এইরকম মুখস্থ করা। যাই হোক, ওগুলো বিষয় না, আমরা যেটা শিখবো আমরা মোটামুটি প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবো। আর এই জন্য দেখবেন যে অনেকেই দেখবেন সিএসসির স্টুডেন্ট আছে যারা মাস্টার্স MBA বা এগুলো মানে কম্পিউটারের উপর PhD করছে, আবার দেখবেন যে ক্লাস 8 পাস করে তার সাথে ভালো কাজ করতেছে। PhD করে দেখবেন যে কম্পিউটারে উইন্ডোজে অনেকে চেঞ্জ করতে পারে না এখনও। আবার দেখবেন যে ক্লাস 8 পাস করে দেখবেন যে বড় বড় প্রোগ্রামের কাজ করতেছে। তো এই জিনিসগুলো আসলে প্র্যাকটিক্যালের উপর নির্ভর করে। আপনি যে পরিমাণ সময় দেবেন এখানে প্র্যাকটিক্যাল করা লাগবে, এগুলো মুখস্থ জিনিস না, মুখস্থ দরকার আছে, জানা লাগবে আপনাকে। আর এই জানাটা হয় আপনি কাজ করতে করতে আপনি জানা লাগবে। আচ্ছা, HTML-টা আসলে তারপর একটু বলি যে এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে এখানে আপনার এটা আসলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে মানে একটা মানে মার্কআপ করা হয়। যেমন বাড়ি তৈরি করতে গেলে যেমন আমাদের কি অটোক্যাড দিয়ে আগে ডিজাইনটা করা লাগে না, বা যে যখন কি প্রথমে আমাদের ভিত্তি তৈরি করা লাগে, একটা ইট দিয়ে ভিত্তি তৈরি করা লাগে, এই HTML-টা অনেকটা ওই রকমই, যে এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। জাস্ট একটু মাথায় রাখেন, পরে যখন প্র্যাকটিক্যালি যাবো আমরা তখন আরও বুঝতে পারবেন ক্লিয়ারলি। তা এটার মানে ফুল অর্থ হলো যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML-এর পূর্ণ অর্থ। এটা দিয়ে আসলে মার্কআপটা তৈরি করা হয়। আর এরপরে মনে করেন যে আপনি একটা বাড়ি তৈরি করলেন, সেখানে আপনার ইট বালি দিয়ে মোটামুটি আপনি বাড়িটা তৈরি করে ফেললেন, ক্লিয়ার। এরপরে যখন আপনি ডিজাইন করতে যাবেন তখন আপনি কী করা লাগবে, সিমেন্ট দেওয়া লাগবে, রং করা লাগবে, টাইলস লাগা লাগবে, তখন কিন্তু আপনার বাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর হবে। কিন্তু আপনাকে প্রথমে কিন্তু বাড়িটার ভিত্তিটা তৈরি করা লাগবে, তাই না? তো অনেকটা HTML হলো বাড়িটার ভিত্তি মার্কআপ। আর CSS 2 নম্বর হলো CSS-টার অর্থ হলো ক্যাসকেডিং স্টাইল শিট। অর্থাৎ এটা আসলে মানে ডিজাইনটাকে মানে উল্লেখ করে এটা দিয়ে আসলে, যে আপনি বাড়িটা যখন একটা তৈরি করবেন তখন ওই বাড়ির ভিতরে যখন আপনি রং করবেন, টাইলস করবেন, তখন দেখবেন যে বাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তা আসলে শুধুমাত্র যখন আমরা HTML সাইট করবো বা মার্কআপ তৈরি করবো তখন দেখবেন যে সাইটটা মানে একদমই ভালো দেখা যাচ্ছে না, সেখানে কিছুই নেই। তো যখন সেখানে আমরা CSS অ্যাড করবো তখন দেখবেন যে সাইটটা অনেক সুন্দর লাগতেছে। CSS-এর কাজ হলো যে আপনার সেখানে রং করা, বিভিন্ন টেক্সটকে ছোটো বড়ো করা, অ্যানিমেশন করা, তারপরে কি বলে ছোটো মানে যে কোনো জায়গায় প্লেসে নিয়ে যাওয়া, এগুলো কাজগুলো করা হয় আসলে CSS দিয়ে। এরপর আমাদের জানা লাগবে জাভাস্ক্রিপ্টটা মানে মূলত ওই যে বিভিন্ন স্লাইডে দেখেন না যে স্লাইড হচ্ছে, অ্যানিমেশন হচ্ছে, তো এই অ্যানিমেশনের কাজগুলো আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। যখন আমরা কাজে যাবো তখন আমরা বুঝতে পারবো। এরপরে আছে PHP-টা মূলত যে আমরা যে বললাম যে আমরা যখন ডেভেলপমেন্ট পার্টে যাব তখন কিন্তু PHP-র কাজে লাগবে। যে PHP-র মাধ্যমে যে অনলাইনে প্রোডাক্ট আমরা সেল করতেছি, ক্রয় করতেছি, সেই জিনিসগুলো কিন্তু আমাদের মূলত PHP দিয়েই করা হয়ে থাকে, ক্লিয়ার। তাহলে আমরা ডিজাইনটা তৈরি করবো HTML CSS দিয়ে, এবং পরে যখন ফাংশনালিটি যোগ করা লাগবে তখন কিন্তু আমাদের PHP লাগবে। এরপরে আছে 5 নম্বরে আছে মনে করেন যে MySQL। আপনি যে প্রোডাক্টটা অর্ডার করলেন, এই আপনি যে অর্ডার ডিটেলসটা একটা জায়গায় থাকা লাগবে, তাই না? তাহলে তাছাড়া আপনি মানে আরেকজন কীভাবে বুঝবে, যে দোকানদার সে কীভাবে বুঝবে যে আপনি একটা প্রোডাক্ট অর্ডার করছেন, তাই না? সেই জিনিসগুলো যেই জায়গায় রাখা হয় সেটি আসলে MySQL ডাটাবেস। এটা হলো একটা ডাটাবেস, যে আপনি সম্পূর্ণ ইনফরমেশনগুলো একটা জায়গায় রাখা হয়, একটা ডাটাবেসের ভিতরে সেভ করে রাখা হয়। আমরা এক্সেলে কাজ করছেন, আপনারা কি এক্সেলে কাজ করছেন? এক্সেলে কিন্তু একটা ডাটাবেস, ওগুলো কিন্তু কাজ করা হয় ডাটাবেসের কাজগুলো। তাই এখানে আপনার MySQL-এর মাধ্যমে আপনি ডাটাবেসগুলো মানে আপনি ইনফরমেশনগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। মানে অর্থাৎ এইটুকু বুঝেন, PHP MySQL এইটুকু বুঝেন, যখন আপনি একটা ভর্তি ফর্ম এডমিশনের জন্য একটা ভর্তি ফর্ম পূরণ করবেন তখন এই ফর্মের মানে ইয়াগুলো আপনি ইনফরমেশনগুলো সাবমিশনগুলো মানে নিয়ে যাবে PHP, নিয়ে যে কার মাঝে রাখবে, MySQL-এর ডাটাবেসের ভিতরে রাখবে, ক্লিয়ার। এই 5টা জিনিস সম্পর্কে তো আমি শর্ট করে একটু হলেও বোঝাতে পারছি, তাই না? তাহলে আমরা যখন কাজে যাব, বলেন। বলেন। PHP সম্পর্কে মানে এগুলোই আসলে করা হয়, যে ফাংশনালিটি কাজগুলো আসলে PHP দিয়ে করা হয়। মানে আমাদের বললাম না যে যত কাজ আছে, যে এইভাবে আমরা এই ডাটাগুলোকে পাস করে নিয়ে গেলো, তারপরে আপনাকে আবার রেজাল্ট শো করে আমরা নিয়ে আসতেছে, এগুলো মূলত PHP দিয়েই করা হয় এগুলো। তো PHP জিনিসটা একটু হার্ড, কঠিন বেশি, মানে কঠিন খুব বেশি না,
এটা শিখতে গেলে এটা ভালোভাবে শিখতে গেলে আপনাকে মিনিমাম 1 বছর সময় দেওয়া লাগবে পিএইচপিতে। ক্লিয়ার সবাই? জাভাস্ক্রিপ্ট বাদে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে ই করা যাবে না, ডেভেলপমেন্ট? হ্যাঁ, শুধু মানে জাভাস্ক্রিপ্ট বাদ দিয়ে। জাভাস্ক্রিপ্টের মধ্যে পাইথন আরও বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। না না না, ওগুলো হলো আপনার মানে ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ওগুলোকে বলা হয় ডেস্কটপ সফটওয়্যার অ্যাপ্লিকেশন। মানে ওগুলো দিয়ে আপনার যে কম্পিউটারে যে সফটওয়্যারগুলো তৈরি হয়, যেমন আমরা ইউজ করি না এখন যে ফটোশপ, এগুলো তো আসলে ওগুলো দিয়ে তৈরি হয়। আর এখানে পিএইচপি মাইস্কুল এগুলো হলো ওয়েব বেস, এগুলো দিয়ে আসলে সার্ভারের কাজ করা হয়। সার্ভার বেস যে সাইটগুলো সেগুলো আসলে পিএইচপি মাইস্কুল দিয়ে করা হয়। তার সি শার্প, C++, জাভা, এগুলো কিন্তু মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এগুলো দিয়ে আপনাকে বড় বড় সফটওয়্যার কাজগুলো করা হয়, ডেস্কটপ বেস সফটওয়্যারগুলো। আসলে ল্যাঙ্গুয়েজ মানে সব ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট একই রকম, জাস্ট শুধু মানে আলাদা আলাদা থাকে। একটা ল্যাঙ্গুয়েজ যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, দেখবেন পরবর্তীতে যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি বুঝতে পারবেন সহজে। শুধুমাত্র সিনট্যাক্স একটু আলাদা আলাদা থাকে, যে এই ল্যাঙ্গুয়েজটা এইভাবে লেখে, এই ল্যাঙ্গুয়েজটা এইভাবে লেখে, লজিক কিন্তু একই সব ল্যাঙ্গুয়েজ। যাই হোক, আমরা এখন ওয়েব ডেভেলপমেন্টে ক্লাস করতেছি। আমরা আগে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি, কারণ আমরা যদি ডিজাইন না পারি ডেভেলপমেন্টে এগুলো কাজে লাগবে না আমাদের। ক্লিয়ার? তাহলে এই 5টা জিনিস সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া নিব। মোটামুটি বলতে আমরা ভালোভাবে কাজ শুরু করব। আচ্ছা, তাহলে এই 5টা জিনিস সম্পর্কে তো বুঝতে পারছেন মোটামুটি। আচ্ছা, এখন আপনারা একটা কথা বলেন যে আমরা মনে করেন যে আমরা একটা বাড়ি তৈরি করার জন্য মোটামুটি আমাদের ইট, বাড়ি, সিমেন্ট সব কিছু রেডি আছে বা আমরা অ্যারেঞ্জ করছি। এখন বলেন যে আমাদের সর্বপ্রথম কোন জিনিসটা দরকার? হ্যাঁ, সর্বপ্রথম আমাদের কিন্তু মানে বেসটা দরকার, মানে ভিত্তিটা দরকার। আমরা কোথায় বাড়িটা করবো, মানে আমাদের জায়গাটা দরকার, তাই না? আমাদের ইট, বালি, সিমেন্ট সব আছে, কিন্তু আমাদের জায়গা নেই, তাহলে আমরা কি হয়তো বাড়ি হবে না, তাই না? তাহলে এই জিনিসগুলোতে আমরা শিখবো, এই জিনিসগুলো আমরা কোথায় ইউজ করবো? হ্যাঁ, যেমন আমরা ফটোশপে যদি কোনো ছবির কাজ করি, তাহলে আমরা কোথায় কাজ করি? ফটোশপ বা এই ধরনের যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারের ভিতরে নিয়ে যেয়ে আমরা কাজ করি। তা আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্টগুলো শিখবো বা লিখবো, এগুলো কোথায় লিখবো? তো এগুলোর জন্য আমাদের কিন্তু জায়গা লাগবে। তাই এগুলোকে লেখার জন্যে এগুলো মূলত আসলে টেক্সট, এগুলো হলো মানে টেক্সট। এগুলো মূলত এখানে কোনো গ্রাফিক্যাল কোনো কাজ নাই। এখানে আমরা যেটাই করি না কেন সম্পূর্ণ কোডিংয়ের উপরে করা লাগবে। আপনি একটা কালার চেঞ্জ করবেন, টেক্সটের কালার চেঞ্জ করবেন, আপনাকে কোডিং করে করা লাগবে কালার চেঞ্জ। তা এগুলোকে লেখার জন্য যেই সফটওয়্যারগুলো আছে সেগুলোকে বলা হয় টেক্সট এডিটর। তা বর্তমানে অনেক ধরনের টেক্সট এডিটর আছে, নোটপ্যাড, নোটপ্যাড++, ড্রিমওয়েভার আছে। হ্যাঁ, ড্রিমওয়েভার দিয়ে গ্রাফিক্যালি কাজও করা যায় কিছু কিছু, তবে খুব বেশি এক্সপার্ট যারা তারা ড্রিমওয়েভার মানে ওই গ্রাফিক্যালি টেনে কাজ করে না, তারা এমনিতে কোডিংয়ের মাধ্যমে সহজে কাজ করে। তারপরে আরও আছে কি বলে নোটবেইন, এই ধরনের আরও অনেক হাজার হাজার আছে আসলে। তা আমরা শিখবো আসলে আস্তে আস্তে কোনটা ইজি হয়। তাহলে যেহেতু আমরা নতুন আজকে আমরা নোটপ্যাড দিয়ে শুরু করি। নোটপ্যাডটা এই জন্য শুরু করলাম যে নোটপ্যাডটা সবার কম্পিউটারে দেওয়া আছে ডিফল্টভাবে। এরপরে আমরা তারপরে ক্লাস বা 2-1 ক্লাস পরে আমরা অন্য কিছু আপডেটে যাবো, যে আরও ভালো টেক্সট এডিটর যেগুলো আছে সেগুলোতে যাবো। মানে অনেকটা এরকম যে ইন্টারনেট এক্সপ্লোর কিন্তু সবার পিছিয়ে দেওয়া থাকে, কিন্তু তারপরে আমরা মজিলা বা গুগল ক্রোম ইউজ করি কেন? কারণ ইন্টারনেট এক্সপ্লোরের সাথে আমাদের মজিলা বা গুগল ইউজ করা সহজ, তাই না? এই কারণেই কিন্তু আমরা ইউজ করি। নোটপ্যাড সবার পিছিয়ে দেওয়া আছে, কিন্তু তারপরে আমরা অন্য টেক্সট এডিটর ইউজ করবো, কারণ এখানে আমাদের অনেক সুবিধা পাবো এখানে ওগুলো ইউজ করে। কম্পোনেন্ট, আচ্ছা দেখ বানানো নিয়ে টেনশন করি না, বানানো একটু। তাহলে আমরা এই 5টা জিনিস শিখবো, স্টেপ বাই স্টেপ আমরা এই জিনিসগুলো দেখবো। আচ্ছা, তাহলে আমরা আজকে মোটামুটি HTML সম্পর্কে একটু কথা বলি নাকি? এই 5টা জিনিস সম্পর্কে আরও কোনো কোশ্চেন আছে? আরও যেটুকু বুঝতে পারছেন মানে কোশ্চেন নেই তো? আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। আমরা আগে HTML দিয়ে মার্কআপ তৈরি করা শিখবো, তারপরে CSS দিয়ে ওটাকে ডিজাইন করবো, তারপরে জাভাস্ক্রিপ্ট দিয়ে ওটাকে সাইড থেকে একটা লুপ নিয়ে আসবো, অ্যানিমেশন দেবো, বিভিন্ন ধরনের স্লাইডার যোগ করবো, তারপরে ড্রপ ডাউন মেনু, এগুলো সব কিছু আমরা করবো। এরপরে আমরা PHP মাইস্কুলে যাবো, তারপরে আমরা ওয়ার্ডপ্রেসে যাবো। মানে ওয়ার্ডপ্রেসটা আমরা এখানে একটু গুরুত্ব দিই, কারণ কি ওয়ার্ডপ্রেসটাতে বর্তমানে মানে আপনি যদি কারো ধারণা আইডিয়া থাকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে, দেখবেন যে ওইখানে বেশিরভাগ সাইট এই ওয়ার্ডপ্রেস দিয়ে করা। ওয়ার্ডপ্রেসের চাহিদা বর্তমানে অনেক বেশি, মানে বিশ্বে প্রায় 70% সাইটই এখন ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে। আর ওয়ার্ডপ্রেসে আরও একটা সুবিধা আছে যে ওয়ার্ডপ্রেসের প্রচুর পরিমাণে রিসোর্স
মানে থিম এবং প্লাগইন পাওয়া যায়, এবং এটার উপরে প্রচুর পরিমাণে রিসোর্স পাওয়া যায়। মানে রিসোর্স বলতে বোঝায় আপনাকে যে কি বলে হেল্প পাবেন আর কি। এটার উপরে অনেক লেখালেখি আছে, আপনি যে কোনো প্রবলেমে পড়বেন আপনি গুগলে সার্চ দেবেন, দেখবেন যে ওগুলো অনেক সমাধান চলে আসছে। এই কারণে বর্তমানে ওয়ার্ডপ্রেসে মানে মোটামুটি অনেকেই ওয়ার্ডপ্রেসটাকে কেরিয়ার হিসেবে নিচ্ছে। আরেকটা জিনিস দেখেন, ওয়ার্ডপ্রেসের মানে ওয়ার্ডপ্রেসে শুধু যে কোনো ধরনের থিম ডেভেলপ করেও কিন্তু আপনি আর্ন করতে পারবেন। তা এমনিতে ফ্রিল্যান্সিং বলতে বোঝায় যে আপনি ক্লায়েন্টের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে যে কাজ নিচ্ছেন সেটা ফ্রিল্যান্সিং, বা সেটা হলো ক্লায়েন্ট মানে এটা হলো আপনার কি বলে ক্লায়েন্ট ভিত্তিক কাজ। সার্ভিস কাজ দুই ধরনের, একটা হলো সার্ভিস ভিত্তিক, এটা হলো সার্ভিস ভিত্তিক, যে আপনি ক্লায়েন্টের সাথে যখন সরাসরি কাজ দিচ্ছেন সেটা হলো আপনার সার্ভিস। আর যখন আপনি চাচ্ছেন যে না আমি এইভাবে কাজ করবো না, আমি একটা প্রোডাক্ট তৈরি করবো, সেই প্রোডাক্টটা আমি সেল করবো অনলাইনে, তো এটা হলো আসলে প্রোডাক্ট ভিত্তিক কাজ। আমরা তো এমনি সার্ভিস ভিত্তিক জানি যে এগুলো আপওয়ার্ক আর freelancer.com এগুলোতে এই কাজগুলো নেওয়া হয়। আর আমরা যদি চাই যে আমরা একটা HTML বা CSS ভালো পারি, এটার উপর আমরা একটা থিম তৈরি করবো, থিম তৈরি করে এগুলো যে মার্কেট প্লেস আছে সেই মার্কেট প্লেসগুলোতে আমরা সাবমিট করবো। তখন যদি তারা অ্যাপ্রুভ করে তাহলে এই থিমগুলো কিন্তু অনেকবার সেল হয় বা অনেকে কিনে নেয়। যদিও থিম সম্পর্কে এখনও বুঝতেছেন না আপনারা, এগুলো আরও ক্লিয়ার বুঝতে পারবেন। এখনই মানে আপনাদের অনেক কথাই হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আস্তে টেনশনের কারণে এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন জিনিসটা। থিমটা বলতে কী বোঝায়? থিমটা আসলে মূলত মানে স্ট্রাকচারটা বোঝায়। অর্থাৎ আপনি একটা সাইট তৈরি করলেন, যে আমাদের মনে করেন যে ওয়েব একাডেমি এই সাইটটা আছে, তাহলে আমরা এখানে হোম অ্যাবাউট আছে কিছু ডেমো কন্টেন্ট দিয়ে রাখলাম, হোম পেজে আমরা এখানে কিছু ডেমো কন্টেন্ট দিয়ে রাখলাম, যে এমনি হাবিজাবি কিছু দিয়ে রাখলাম। তো যখন কোনো একটা কোম্পানি দেখবে যে কি আমার তো এই সাইটটায় আমার কোম্পানি ইউজ করতে পারবো, যে এখানে আমাদের হোম অ্যাবাউট আছে এগুলো রাখবো, এখানে আমাদের বিজনেসের কিছু ছবি দিয়ে দেবো, এই ছবিটা চেঞ্জ করবো আমরা। মানে সাইটটা ডিজাইন করার পর এই ছবিটা চেঞ্জ করতে সময় লাগবে না, জাস্ট রিপ্লেস করে দিলেই হবে। তারপরে এখানে টেক্সট আছে পপুলার কোর্স, আমরা এখানে দিলাম আমার সার্ভিস। তারপরে এখানে আছে ফ্রিল্যান্সিং ওয়ার্ড পেপার, আমরা দিলাম এখানে আমাদের কি আমাদের প্রোডাক্ট, তাই না? তাহলে এটাকে বলা হয়, এগুলোকে বলা হয় থিম। যে এই ডিজাইনটা ক্লিয়ার করে এখানে কিছু ডেমো টেক্সট দিয়ে রাখবে, যখন যে কোম্পানির দরকার হবে তখন সে ওই টেক্সটের জায়গায় তারা তাদের টেক্সট দিয়ে রাখবে। আর এটা হলো থিম এটাকে বলা হয় থিম। আর এই জিনিসগুলো মানে পাওয়া যায় অনেক, অনলাইনে অনেক পাবেন, এবং ক্লায়েন্টের বেশিরভাগ এই থিমগুলো ক্রয় করে তারা তাদের সাইট ডেভেলপ করে। তো সবচেয়ে ভালো যেটা আছে, আমি একটা এক্সাম্পল দিই, থিম ফরেস্টের নাম কেউ শুনেছেন? themforest.net, এটা মূলত আসলে থিম কেনাবেচার এবং বিভিন্ন ধরনের প্লাগইন মানে ওয়েব বেস যে কাজগুলো হয় এখানে অনেক পাওয়া যায় সব কিছু। তাহলে এখানে দেখেন যে আমরা যদি HTML শিখি, তাহলে HTML এর উপরে কিন্তু এখানে অনেক সাইট আছে। আপনি সিম্পল HTML এবং CSS শিখেই জাস্ট জাভাস্ক্রিপ্ট, HTML, CSS এই তিনটা জিনিস মোটামুটি শিখে, জাভাস্ক্রিপ্ট বেসিক শিখে আপনি থিম তৈরি করে এখানে কিন্তু সেল করতে পারবেন। তবে প্রথম অবস্থায় এখানে অ্যাপ্রুভ করাটা অনেক একটু কষ্টকর ব্যাপার, কারণ আপনি এলোমেলোভাবে থিম তৈরি করলে কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না। আপনাকে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট বিজনেস করা লাগবে। তারপরে তারা যদি দেখে যে আগে আপনার থিমটা ভালো হয়েছে, তখন তারা অ্যাপ্রুভ করবে, এবং তারা অ্যাপ্রুভ করলে সেখান থেকে এটা সেল হবে। আমরা থিম যদি যাই, একটা থিম যদি দেখি, HTML দেখি, একটা থিম দেখি মনে করেন, এই যে HTML মনে করেন এটা একটা থিম। মানে এই অথর কী করছে, এই থিমটা তৈরি করে তারা এখানে সাবমিট করেছে, এটা দেখার পর অ্যাপ্রুভ করছে। আর অ্যাপ্রুভ করার পর এখান থেকে অনেকেই ক্রয় করছে। এটা সেল হয়েছে দেখেন গতবার, এটার দাম হলো $28, ক্লিয়ার? $28 দাম, এটা সেল হয়েছে দেখেন 38,803 বার সেল হয়েছে এই থিমটা। তাহলে এখানে আপনি যদি 38,828 দিয়ে গুণ দিয়ে সেটাকে যদি 80 দিয়ে গুণ দেন, তাহলে দেখবেন যে কত লাখ টাকা চলে আসতেছে। সে একটা থিম তৈরি করে মোটামুটি লাখ টাকা আর্ন করতেছে। তাই এই জিনিস আবার এটা ভাবিয়েন না যে আমিও তাহলে 2 মাসেই আর্ন করবো। মানে ইনি যে করছে, ইনি মিনিমাম এখানে 5 বছর সময় তার এক্সপিরিয়েন্স, মিনিমাম 3 থেকে 5 বছর সময় এখানে ব্যয় করছে, তারপরে সে হয়তো এখন করতেছে। এটা হলো HTML থিম। আরও যদি আমরা ওয়ার্ডপ্রেসে যাই, ওয়ার্ডপ্রেসের আরও প্রচুর পরিমাণ থিম আছে। এরকম থিম অনেক আছে, হাজার হাজার থিম এখানে আছে, যাদের ক্লায়েন্টের যেই থিম জিনিসটা চয়েস সেটা তারা কিনে নিচ্ছে। আমরা যদি একটা লাইভ ডেমোতে যাই দেখি, তাহলে এখানে দেখতে পারবেন থিম জিনিসটা, বুঝতে পারবেন থিম জিনিসটা আসলে কি, যে এখানে কিছু ডেমো টেক্সট দেওয়া আছে। এটা একটা অ্যাডমিন থিম।
এখানে কিছু ডেমো টেক্সট দেওয়া আছে, আর যেই কোম্পানি নেবে তাদের ইচ্ছে অনুযায়ী সেই টেক্সটের জায়গায় তারা তাদের কোম্পানির টেক্সট রিপ্লেস করে দেবে জাস্ট। এইভাবেই তারা থিমটা কিনে খুব সহজে কাজটা করতে পারবে। ক্লিয়ার? এগুলো হলো থিম। আচ্ছা, আরেকটা জিনিস যদি আমরা দেখি, ওয়ার্ডপ্রেসে যদি যাই, ওয়ার্ডপ্রেস পপুলার আইটেম। আচ্ছা দেখেন, প্রথমে একটা থিম দেখা যাচ্ছে, এটা হলো, এটার নাম হলো অ্যাভাডা। এটা হলো ওয়ার্ডপ্রেসের থিম একটা। এই থিমটার দাম হলো $69, সরি $59। আর এটা সেল হয়েছে দেখেন 2,07,440 বার সেল হয়েছে এই থিমটা। আপনি এখন হিসাব করেন 2,07,440 গুণন দিয়ে যদি গুণন দেন $59, তাহলে কত আসতেছে? মানে কোটি কোটি টাকা এখানে একটা থিম বেশি সে একটা কোম্পানি দিয়ে ফেলছে, তাই না? তাই এনারা যে কাজগুলো করছে, এনাদের কিন্তু হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স ভালো আছে, একদিনে কিন্তু করতে পারেনি, বা 1 বছরে 2 মাসে করতে পারেনি। এই পজিশনে আসতে গেলে তাকে অবশ্যই তৈরি হওয়া লাগবে। আগে আপনাকে অবশ্যই তৈরি হওয়া লাগবে এই পজিশনে আসতে গেলে। আপনি 2 মাস 3 মাস 6 মাসে এই পজিশনে আসতে পারবেন না। যাই হোক, এগুলো সম্পর্কে আরও বুঝতে পারবেন, নিজেরা একটু ঘাটাঘাটি করবেন এগুলো নিয়ে। আসলে মানে কম্পিউটারে বসলে আমরা তো বেশিরভাগ সময় কী করি, যে কম্পিউটারে বসে বসে এমনিতে ফেসবুক চালাই, ছবি দেখি, এগুলো করা ঠিক আছে, এগুলো দেখা ভালো। মানে আমি কয়েকটা ছোটো ভাই ছিল আমার, তা ওরা মানে প্রতিদিন আসতো যে ভাই কাজ শিখতো। তা আমি ওদেরকে প্রথমে বললাম যে আচ্ছা ঠিক আছে, কাজ শিখবা, তা ভালো কথা, প্রতিদিন করবা, প্রতিদিন কম্পিউটারের সামনে 5 ঘন্টা সময় দেবো প্রতিদিন। তোমরা কী করো 5 ঘন্টা সময় দেবো প্রতিদিন। মানে আমার একটা ধারণা ছিল যে কেউ একজন যদি 5 ঘন্টা সময় প্রতিদিন কম্পিউটারের সামনে দেয়, তাহলে সে যতই ফেসবুক চায় বা মুভি দেখুক, মিনিমাম 1 ঘন্টা কিন্তু সে একটু লার্নিংয়ের পিছনে ব্যয় করবে। এই ধরনের কিন্তু একটা চিন্তা ভাবনা থাকে, তাই না? তা কয়েকদিন পর দেখা গেল যে তারা সুন্দর 5 ঘন্টা সময় দিচ্ছে, ভালো কথা, কিন্তু 5 ঘন্টার সময় 5 ঘন্টায় ফেসবুক আর ইউটিউবের মানে মুভির পিছনে দিচ্ছে, তাই না? তাহলে এরকম করলে তো হবে না। তা যাই হোক, কম্পিউটারে যেটাই করেন না কেন, কোনোটাই আসলে বই মানে না, আপনি মুভি দেখাটা একটা এক্সপিরিয়েন্স, তাই না? ইংলিশ মুভিগুলো দেখবেন, ভালো ইংলিশে দক্ষ হবেন, আপগ্রেড হবেন, জানতে পারবেন ভালো। তারপর এই জিনিসগুলো সম্পর্কে মানে জানার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। তাহলে যে আমাদের প্রথমত যে জিনিসটা লাগবে, সেই জিনিসটা হলো যে আমাদের একটা টেক্সট এডিটর লাগবে। টেক্সট এডিটর হিসেবে আমরা তাহলে প্রথমে কি ইউজ করবো? নোটপ্যাডটা ইউজ করি। যেহেতু আমরা একদম নতুন, আমরা প্রথমে নোটপ্যাড দিয়েই শুরু করি যে কীভাবে আমরা টেক্সট এডিটর ইউজ করবো। আর আজকে আমরা মোটামুটি HTML দিয়ে সিম্পল একটা সাইট তৈরি করবো। HTMLটা মানে আজকে থেকে শুরু, যদি আমাদের আজকে আমরা ক্লাসে যাবো না, যাওয়ার কথা ছিল না, বেসিক স্ট্রাকচারটা আমরা দেখেই মানে করবো। আচ্ছা দেখেন, তাহলে আমাদের নোটপ্যাডটা এখন সবার মানে ওপেন করা লাগবে। আমি আগে দেখাই, তারপরে আমি দেখানোর পরে আপনারা একটু কাজ করবেন, সবার পিছিয়ে কাজ করবেন। আমি দেখাই আগে দেখেন, তারপরে আপনারা করবেন এটা। তো প্রথমে নোটপ্যাড ওপেন করতে গেলে কোথায় যাওয়া লাগবে? প্রথমে আপনি তো জানেন, কোনো প্রোগ্রাম ওপেন করতে গেলে আমরা কী করি, সেই মানে স্টার্ট বাটনে ক্লিক করার পর অল প্রোগ্রাম থেকে সেই প্রোগ্রামটা আমরা সিলেক্ট করি, তাই না? তা নোটপ্যাডটা যদি আমরা ওপেন করতে যাই, তাহলে উইন্ডোজ 7-এ আপনার নোটপ্যাড স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রামে যাবেন। এরপরে অ্যাক্সেসরিজ যে অপশনটা আছে, এর ভিতরে দেখবেন যে নোটপ্যাডটা আছে, এই যে এটা দেখা যাচ্ছে সবার, নোটপ্যাড চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আজকে মোটামুটি HTML-টা একটু দেখি। তা আমি তো বললাম যে HTML আসলে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মার্কআপ তৈরি করার জন্য HTML লাগে। HTML-এর কয়েক ধরনের ট্যাগ আছে, যে ট্যাগগুলো যদি আমরা শিখতে পারি, তাহলে মোটামুটি আমরা HTML সম্পর্কে জানতে পারবো। আপনি যতই PHP শিখেন, MySQL শিখেন, জাভাস্ক্রিপ্ট শিখেন, মানে HTML CSS এগুলো লাগবেই। মানে এই জিনিসগুলো এমন একটা জিনিস যে আপনি একটা ছাড়া আরেকটা হবে না। আপনি PHP MySQL না শিখেন সমস্যা নেই, আপনি ডেভেলপিং করতে পারবেন। যখন আপনি ডেভেলপিং করতে যাবেন, তখন মানে ডিজাইন করে ডেভেলপিং কিন্তু করা লাগবে। ক্লিয়ার? অথবা মানে ডিজাইনের মাঝে ডেভেলপিং লাগবে, HTML লাগবে। তাই এই জিনিসগুলো হলো এরকম যে আপনি HTML শিখলেন, তারপরে আপনি CSS শেখা লাগবে। যখন জাভাস্ক্রিপ্ট শিখবেন, তখন HTML CSS জাভাস্ক্রিপ্ট। যখন আপনি PHP শিখবেন, তখন HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP। মানে এগুলো সবগুলি একই প্যাকেজ। আপনি যতই শিখবেন এগুলোই লাগবে, বারবারই লাগবে এগুলো। আমরা দেখি আজকে HTML দেখি। HTML-এর যে জিনিসগুলো আছে সেগুলোকে বলা হয় ট্যাগ, HTML-এর ট্যাগ। আপনারা আগে নিজেরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করবেন, কারণ 1 ঘন্টার এই ক্লাসে আসলে এত বিস্তারিত বলা সম্ভব হয় না, তাই না? তাহলে আপনারা যদি আগে মানে এরকম যদি গত ক্লাসে আমি কিছু সাইট দিয়েছিলাম আপনার W3 স্কুল, তারপর কোচবিডি, যেগুলো সার্চ দিয়ে পেয়েছি, তাই না? HTML আপনারা একটা এইভাবে লেখার চেষ্টা করবেন, HTML
প্রথমে আমরা বাংলাতে দেখি, বাংলা এখন বর্তমানে অনেক রিসোর্স পাওয়া যায় টিউটোরিয়ালে। এই যে ওয়েব HTML টিউটোরিয়াল ইন বাংলা, এখানে ভিডিও আছে অনেক। আপনারা যদি একটু এখানে দেখতেন যে HTMLটা কী, তারপরে ওয়েব ডিজাইনটা কী, এই জিনিসগুলো তো আমি গত ক্লাসে বলছিলাম। দেখে আসছেন কেউ? দেখে আসছেন বলুন, কে দেখে আসছেন? আচ্ছা, যাই হোক, মানে যদি দেখে আসতেন তাহলে কিন্তু আজকে মোটামুটি আরও ভালো বুঝতে পারতেন। তো এখানে কিন্তু দেখেন, আপনি হয়তো প্রথমে বুঝতে পারবেন না এই জিনিসগুলি, হয়তো প্রথমে আপনি বুঝতে পারবেন না, একদমই বুঝতে পারবেন না যে HTML এখানে কী বলছে। HTML অর্থ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই জিনিসগুলো যখন পড়বেন তখন বুঝতে পারবেন না, কিন্তু 100% বুঝতে পারবেন না। কিন্তু যতটুকুই বুঝবেন বা যতটুকুই আপনি পড়বেন, দেখবেন যে তারপরে ক্লাসে যখন আপনি এই জিনিসগুলো শুনতেছেন তখন কিন্তু আপনি ইজিলি সেই জিনিসগুলো ক্যাচ করতে পারবেন। ক্লিয়ার? তা এটাই হলো আসলে সুবিধা। আর আমি এখানে যে জিনিসটা বলবো, আপনি যখন একা একা দেখবেন তখন দেখবেন যে এখান থেকে মানে যদি গত ক্লাসে এই জিনিসগুলো দেখে আসতেন, ওয়েব ডিজাইনটা কী বা এগুলো যদি দেখে আসতেন, আজকে মোটামুটি যারা দেখে আসছেন তারা কিন্তু বুঝতেছেন ক্লাসগুলো। আমি যে জিনিসগুলো বুঝতেছি তারা একটু হলেও বুঝতেছেন। এরপরে যখন আমার বাসায় যায়, তখন আপনি রাত্রে যখন দেখবেন আমি যে আজকে ক্লাসটা নেবো, এটার উপর যখন আবার দেখবেন তখন দেখবেন যে আরও বুঝতে পারতেছেন ভালোভাবে। ক্লিয়ার? অর্থাৎ এখান থেকে আপনি যেটা দেখবেন সেটা বাসায় যে প্র্যাকটিস করবেন, এটার উপরে ভিত্তি করে আপনি আরও অন্যান্য জিনিস সম্পর্কে ধারণা নেবেন, তাহলে আপনি শিখতে পারবেন। আর এই সেক্টরটাকে আমি তো বললাম যে এটা কোনো ছোটো একটা সেক্টর না যে আপনি এই জিনিসগুলো পারলে আপনি কাজ শিখে যাবেন, এটা এমন কোনো জিনিস না। এই সেক্টরে আপনি যত শিখবেন ততই আপনার মানে শিখাই লাগবে, শিখার কিন্তু শেষ হবে না এখানে। ক্লিয়ার? এখানে লাস্ট 2 মাসে আমি একটা বেস আমরা একটা বেস দিয়ে দেবো আপনাদেরকে, যে এইভাবে আপনারা ভবিষ্যতে কাজ করবেন বা আগাবেন। ঠিক আছে? বাকিটুকু তো আপনাদের নিজেদেরকেই করা লাগবে। আমরা জাস্ট আপনাকে পথ দেখাই দেবো, আর এরপরে মানে আপনাকে নিজেকেই চলা লাগবে। ঠিক আছে? নিজেকে চলতে চলতে আপনাকে নিজেকে আবিষ্কার করা লাগবে। তাই এই জিনিসটা একটু বাসায় একটু মানে পড়িয়েন, না বুঝলে একটু পড়লে আর কি মানে জিনিসগুলো ক্যাচ করতে পারবেন আর কি। হয়তো প্রথমে একটু বিরক্ত লাগবে পড়তে, মানে যেটা আমারও লাগছে। মানে আমার কিন্তু মূলত কোনো ট্রেনিং সেন্টারে কোনো মানে এক্সপিরিয়েন্স নেই বা কোনো ট্রেনিং কোর্সে আমি কখনো করিনি। আমি যতটুকু শিখছি সব কিছু অনলাইনে শিখছি। তা অনলাইনে শেখার সুবিধা আছে, অসুবিধাও আছে। অনলাইনে শেখার একটা সুবিধা হলো যে আমার একটা জিনিস হয়তো আপনাদের একদিন একটা ক্লাসে যেটুকু আমি শিখাবো আপনাদের, আমার ওইটুকু জিনিস শিখতে আমার মিনিমাম 1 থেকে 2 মাস লাগছে। কারণ আমি মানে কোনো গাইডলাইন ছাড়া শুধুমাত্র করার কারণে লাগছে। তা এতে আমার কিন্তু লস হয় নাই, কারণ এই 2 মাসে কিন্তু আমি আরও না, সেটা হয় কি মানে এটা মানে প্রবলেমটা হয় যে আপনাকে প্রথমে বুঝতে হবে আগে। আপনি যদি বেসটা চলে আসে, আপনি HTML কি সেটাই যদি না জানেন, আপনি টিউটোরিয়াল দেখে তো কিছু করতে পারবেন না। HTML যদি জানেন না কীভাবে কাজ করে একটু ধারণা নেন, তারপর যখন টিউটোরিয়াল দেখেন দেখবেন যে সব কিছুই বুঝতে পারতেছেন। ক্লিয়ার? মানে এই বেসটা আসলে নিয়ে আসতেই সময় লাগে। তো যাই হোক, মানে আপনি যদি ট্রাই করেন, আপনি যদি চেষ্টা করেন, আপনি কিন্তু অনলাইনে শিখতে পারবেন, আপনি যদি সেই ধৈর্য থাকে। এই ধৈর্যটা আসলে অনেকের থাকে না। তো আমি যে একটা জিনিস আপনি একদিনে শিখতেছেন, আমি সেই জিনিস 2 মাসে শিখছি, তাহলে বিষয়টা কি? অবশ্যই আপনি শুধু আমার শেখাটা কিন্তু মানে আপনার যদি এগুলোটাই আমার এগুলো হবে, তারপর কিন্তু আমার কিন্তু আরও ওই জিনিস সম্পর্কে আরও অন্যান্য জিনিস, ওইটার সাথে আরও অন্যান্য জিনিস শিখতে পারছি। এবং কষ্ট করে যে জিনিস শেখা হয় সেটা কিন্তু আসলে সহজে ভোলা হয় না, আর খুব সহজে যে জিনিস পাওয়া যায় সেটা গুরুত্ব থাকে না। ক্লিয়ার? তো এইভাবে একটু চেষ্টা করিয়েন, এভাবে একটু দেখিয়ে HTML-গুলো কী। তো HTML-এর আসলে মূলত HTML-এর যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো ইউজ করে আমরা মার্কআপ তৈরি করবো। তো HTML-এর মোটামুটি অনেক ধরনের ট্যাগ আছে, 40-50টা ট্যাগ হয়তো থাকতে পারে, আমি জানি না, মানে তার বেশিও থাকতে পারে। জাস্ট আমার যেগুলো লাগে বা যেগুলো কাজ করতে করতে চলে আসে সেই জিনিসগুলো আমরা দেখবো, আর বাকিগুলো আপনি নিজেরাই ট্রাই করে শিখতে পারবেন। ক্লিয়ার? তা মোটামুটি আমরা যদি 10 থেকে 12টা ট্যাগ যদি শিখতে পারি HTML-এর, এই ট্যাগগুলো শিখলে আমরা মোটামুটি যে এগুলোকে ইম্পর্টেন্ট ট্যাগ বলা হয়, এই ট্যাগগুলো শিখতে পারলে আমরা বা বাকিগুলো আমরা নিজেরাই এমনিতেই শেখা হয়ে যাবে। তাই এই জিনিসগুলো আমরা দেখবো। তাই এটা একটু পড়ে আসেন, নেক্সট ক্লাসে দেখিয়ে আসেন এগুলো। আর আজকে যেটা আমরা করবো যে আমরা তো নোটপ্যাডটা নিতে পারছি, তাই না? আর নোটপ্যাডটা নেওয়ার পরে আমাদেরকে অবশ্যই একটা স্ট্রাকচার দাঁড় করানো লাগবে। যেমন একটা বাড়ি তৈরি করতে গেলে কি প্রথমে একটা ইট দিয়ে একটা ভিত্তি তৈরি করা লাগে না? একটা ইট বা কি আমি জানি না, মানুষের সঙ্গে কাজ করতে যারা করেন তারা বুঝতে পারবেন কী করা লাগে। প্রথমে বাড়ি তৈরি করতে গেলে একটা কিন্তু ভিত্তি তৈরি করে নেয় তারা, একটা মানে একটা ইট দিয়ে বা ফাউন্ডেশন তৈরি করে নেয়, তারপর তার উপর দিয়ে তারা ইট দিয়ে চলে যায়। ওইরকমভাবে আমরা যদি HTML-এর কাজ করি, HTML একটা স্ট্রাকচার আমাদের আগে তৈরি করা লাগবে, তারপরে সেই স্ট্রাকচারের ভিতরে আমরা বাকি যে ট্যাগগুলো আছে সেগুলো ইউজ করবো। তা এটা আসলে বোঝার কিছু নেই, এটা আপনাকে মনে রাখা লাগবে, মুখস্থ রাখা লাগবে। A+B স্কোয়ারের সূত্র তো সবাই জানেন না? A+B স্কোয়ারের সূত্রে কি প্রথমে কি মুখস্থ করা লাগছে?
তারপরে ওইটার উপরে বেস করে আমরা অন্যান্য অঙ্ক করতে পারি। ঠিক ওই রকমভাবে যে প্রথমে যে বেসটা আছে, বেসিক স্ট্রাকচার আছে, সেটা আমাদের মুখস্থ রাখা লাগবে। তা HTML শুরু করতে হলে দেখেন, একটু সবাই মনোযোগ দেন। এখন আমরা যদি HTML এর কাজ করি, তাহলে HTML শুরু করতে হলে প্রথমে আমাদেরকে HTML লেখা লাগবে। HTML ট্যাগের একটা বৈশিষ্ট্য হলো যে HTML ট্যাগটা যেই ট্যাগ দিয়ে শুরু হয় সেটা দিয়ে শেষ হয়। কিছু কিছু ট্যাগ বাদে, সবগুলো না, কিছু কিছু ট্যাগ আছে যাদের ক্লোজিং ট্যাগ নেই। HTML ট্যাগ আসলে দুই ধরনের থাকে, একটা হলো ওপেনিং ট্যাগ, একটা হলো ক্লোজিং ট্যাগ। HTML ট্যাগের বৈশিষ্ট্য হলো এটা, যেটা দিয়ে শুরু হবে সেটা দিয়ে আবার শেষ হবে। তাহলে আমি যে এখানে দেখা যাচ্ছে সবার, এখানে আমি দেখলাম HTML, মানে অর্থাৎ HTML আমাদের শুরু করতে হলে প্রথমে আমাদের HTML লেখা লাগবে। এখানে অনেকেই ভাবতে পারেন যে আমি বুঝতেছি না জিনিসগুলো, বা এগুলো মনে হয় কঠিন, কিন্তু আসলে মানে আজকে আমরা আপনাদের মানে প্রথম দু একটা ক্লাস একটু কঠিন লাগবে, যেহেতু এগুলো জানেন না। কিন্তু একটু দেখেন, দেখবেন যে দু একটা ক্লাসের পরে দেখবেন যে বুঝতে পারতেছি ক্লিয়ারভাবে। তা আমি যেভাবে বলে এইভাবেই কাজ করেন, যে এটা দেখাচ্ছি আপনি বাসায় যে এটাই প্র্যাকটিস করবেন কয়েকবার, নেক্সট ক্লাসে আসেন, তারপরে আবার দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। তাই HTML আমরা HTML শুরু করি এবং HTML দিয়ে অবশ্যই শেষ করা লাগবে, HTML শেষ করা লাগবে। এরপরে আমাদের এরপরে আছে হেড, অর্থাৎ এটা আমরা এই প্লেস বলিস করে সূত্র লিখতেছি মনে করেন। টাইটেল, এরপরে হেডের পরে থাকবে বডি। আমাদের পরবর্তীতে পেজে আমাদের যত কাজ হবে, হ্যাঁ প্রত্যেকটা ইনটেক দেওয়া লাগবে। তাহলে আমাদের HTML যেটা শুরু হবে সেটার কোনো ইনটেক থাকবে না, সেটা জাস্ট লেস দেন চিহ্ন দিয়ে শুরু হবে, তার ভিতরে HTML লেখার পরে তারপরে গ্রেটার দেন চিহ্ন দিয়ে শেষ হবে। আর ওইটাকে আবার শেষ হবে কি দিয়ে, ওই একইভাবে জাস্ট তার সামনে একটা কী থাকবে, স্ল্যাশ চিহ্ন থাকবে। তা এটা আসলে মানে আপাতত মনে রাখেন এইভাবে যে HTML ট্যাগের ওপেনিং ক্লোজিং ট্যাগের সামনে কি একটা স্ল্যাশ চিহ্ন থাকে। ক্লোজিং ট্যাগ এবং ওপেনিং ট্যাগ একই, কিন্তু জাস্ট ক্লোজিং ট্যাগের কি একদম সামনে একটা স্ল্যাশ চিহ্ন থাকে। আর এটা হলো আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার, অর্থাৎ এই জিনিসটা আপনাকে মুখস্থ রাখা লাগবে। এখানে বোঝার মতো কিছু নেই আসলে। এখানে আমরা টাইটেল যেটা দেবো সেটা আমাদের এই টাইটেল বারে শো করবে, যে আপনার HTML টিউটোরিয়াল, এখানে যেটা দেবো সেটা এখানে শো করবে। আর এই বডির ভিতরে, আর এই পেজের ভিতরে যত কিছু দেখতে পাচ্ছেন, যত কন্টেন্ট দেখতে পাচ্ছেন, সব কিছুই এই বডির ভিতরে থাকবে। ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের বেসিক স্ট্রাকচার, মানে HTML এর এটা হলো একটা ভিত্তি, এটা হলো আমাদের প্রথম ভিত্তি। এটা আপনাকে মানে মুখস্থ করা লাগবে। বাসায় যে এইভাবে মুখস্থ করিয়েন না যে HTML হেড বডি টাইটেল, এইভাবে তো পড়ার মতো মুখস্থ করার দরকার নেই। ছোটোবেলায় যে মানে প্যারাগ্রাফ, মানে ইংলিশে খুব দুর্বল ছিলাম তো, তাই যে প্যারাগ্রাফ মুখস্থ করতাম। হ্যাঁ, দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, মানে অনেকবার মুখস্থ করতেছি, ওইভাবে মুখস্থ করার দরকার নেই। এগুলো বাসায় যা জাস্ট এই জিনিসটাই কয়েকবার দেখে দেখে টাইপ করবেন, দেখবেন যে অটোমেটিক চলে আসতেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আপনাকে বেসিক স্ট্রাকচারটা কীভাবে করা লাগবে, যে অবশ্যই আপনাকে নোটপ্যাড ওপেন করা লাগবে। এরপরে প্রথমে লেখা লাগবে HTML, সর্বপ্রথমে HTML শুরু হবে এবং সবার শেষে HTML শেষ করা লাগবে। তারপরে লেখা লাগবে হেড, হেড এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এবং হেডের ভিতরে থাকবে টাইটেল। আর তারপরে হেডের পরে থাকবে বডি, বডি শুরু শেষ। এবং পরবর্তীতে আমাদের ওয়েবসাইটে যতগুলো টেক্সট থাকবে, যত কন্টেন্ট থাকবে, এই জিনিসগুলো যতটুকু দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু বডি দিয়ে নির্মাণ হবে। অর্থাৎ আমাদের এই পেজে দেখেন, দেখা যাচ্ছে এর ভিতরে যত কন্টেন্ট থাকবে সবগুলোই আমাদের বডির ভিতরে থাকবে। ক্লিয়ার? সব কিছু আমাদের বডির ভিতরে থাকবে। আচ্ছা, এইটুকু ক্লিয়ার হয়েছে সবাই? এইটুকু আসলে মানে বোঝার মতো কিছু নাই, এইটুকু আপনাকে মনে রাখা লাগবে। বাসায় যেয়ে একবার টাইপ করেন, তারপরে আমরা HTML ট্যাগগুলো দেখবো। এটা হলো বেসিক স্ট্রাকচার, অর্থাৎ এটা আপনাকে মানে মনে রাখা লাগবে যে এটা এইভাবে লেখা হয়। আর পরবর্তীতে যখন বডির ভিতরে আমরা কাজ করবো, টেক্সট যোগ করবো, তখন আমরা চেঞ্জ করবো। তাহলে আমরা একটা টেক্সট যোগ করে দেখি, বডির ভিতরে যে কোনো একটা টেক্সট। আচ্ছা, যাই হোক, এটা পরে যোগ করি। আমরা যে টেক্সটটা করলাম, তা আমাদের এখন আর একটা কাজ বাকি আছে, সেটা কি বলেন তো? আমরা যদি কোনো প্রোগ্রামে কাজ করি, অফিস ওয়ার্ডে যদি কাজ করি, তাহলে কী করা লাগে? সর্বশেষে কী করা লাগে? সেভ দেওয়া লাগবে। সেভ না দিলে আমার প্রোগ্রাম থাকবে না অবশ্যই। তাহলে আমরা যে কাজটা করলাম, এটা কিন্তু এখন অবশ্যই সেভ দেওয়া লাগবে, তাই না? সেভ না দিলে কি কাজ করবে আমাদের? অবশ্যই সেভ না দিলে কাজ করবে। তাহলে আমরা এটাকে সেভ দেবো, অবশ্যই .html দিয়ে। এক্সটেনশন বোঝেন? এক্সটেনশনটা কি সবাই বোঝেন? এক্সটেনশনটা হলো যে ফাইল ফরম্যাট বোঝায় এটাকে আসলে। অর্থাৎ আমরা যদি মাইক্রোসফট অফিসে যখন কাজ করব, তখন দেখবেন আপনারা যে ওই ফাইলের নামের পরে দেখবেন যে
ডিওসি আছে, তারপরে একটা যদি ছবি থাকে, হ্যাঁ হ্যাঁ একটা যদি ছবি থাকে, ছবির দেখবেন ছবির নামের পর ডট জেপিজি, পিএনজি। আবার যদি ভিডিও থাকে, ভিডিওর কি নামের পরে ডট ভিএল, ভিএল, MP4। তারপরে অডিও থাকলে ডট MP3। এগুলোকে বলা হয় ফাইল ফরম্যাট, এক্সটেনশন। তাহলে আমরা যে এখানে HTML এর কাজ করতেছি, তাহলে অবশ্যই আমাদের ফাইলটা কী হওয়া লাগবে, HTML হওয়া লাগবে, তাই না? তাহলে আমরা এটাকে সেভ দেবো কি দিয়ে, HTML দিয়ে। প্রথমে আমরা ফাইল থেকে সেভ আসে যাবো, যাওয়ার পর আমাদের যেখানে সেভ দেবো সেই লোকেশনটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। আমরা সেভ দেবো কোথায়, training-33 class 1, এখানে আমরা সেভ দেবো। তাহলে এইখানে সেভ দেওয়ার সময় আমাদের একটা নিয়ম মানা লাগবে যে আমাদের যে কোনো নাম কিন্তু মাস্ট বি ডট HTML মাস্ট দেওয়া লাগবে। আমরা যে কোনো নাম ইউজ করতে পারি, করার পর ডট HTML অবশ্যই দেওয়া লাগবে। তাহলে ফাইলটার আমরা নাম দিয়ে মনে করেন যে নেম, এটা যে কোনো ইউজ করতে পারি, সেটা আপনার নাম হতে পারে, আমার নাম হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে। কিন্তু যেটা কম্পালসারি দেওয়া লাগবে সেটা হলো যে ডট HTML। ক্লিয়ার? এই জিনিসটাকে অবশ্যই সেভ করা লাগবে। আচ্ছা দেখেন, তাহলে আমরা যদি এখন এই ফোল্ডারটা দেখি ক্লাস 1-এর ভিতরে, তাহলে দেখেন এখানে name.html নামে যে ফোল্ডারটা আমরা তৈরি করলাম, এইমাত্র যে ফাইলটা তৈরি করলাম সেই ফাইলটা কিন্তু এখানে শো করছে। এবং এটা আইকনটা কিসে দেখা যাচ্ছে, মজিলার আইকন দেখা যাচ্ছে কিন্তু। অর্থাৎ আমাদের কিন্তু এটা এখন যে ওপেন করি বা এটা যদি আমরা সার্ভারে রাখি, সেটা কিন্তু এখন দেখতে পারবো সবাই, সারা মানে ওয়ার্ল্ড থেকে দেখতে পারবো। অর্থাৎ আমরা এখন ডাবল ক্লিক করি, দেখেন ডিফল্টভাবে ব্রাউজারে দেওয়া আছে, মজিলাতে দেওয়া আছে। তো এখানে দেখেন আমাদের কিন্তু সাইটটা কি ব্রাউজারে ওপেন হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু একটা ওয়েব পেজ আজকে তৈরি করে ফেলছি। আর প্রথম অবস্থায় যে যখন ওয়েবসাইটটা তৈরি হয়, মানে ওয়েবসাইট তৈরি মানে ওয়েব পেজ উদ্ভাবন হয় আর কি, তখন কিন্তু এইভাবেই করা হয়তো। তাদের একটা কোম্পানির মেসেজ কিন্তু এইভাবেই দিত, তারা জাস্ট এরকম সাইট করে ভিতরে তাদের যে ইনফরমেশন দরকার সেগুলো দিয়ে দিত, দিয়ে ফাইল আপলোড করে দিত। তার যুগের পরিবর্তনের সাথে সাথে তো মানুষ আরও মানে প্রযুক্তি আরও উন্নত হচ্ছে, তাই না? এখন কি, এখন অনেক ধরনের CSS, কালার, স্টাইল, অনেক ধরনের অ্যানিমেশন করতেছে, মানে আরও যত যাবে তত আরও বাড়বে এগুলো। কিন্তু যখন প্রথমে তৈরি হয় তখন কিন্তু আসলে তারা ওয়েবসাইটগুলো এই ধরনেরই হইতো, যাতে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ থাকতো, তাদের মাঝখানে তাদের কোম্পানির মেসেজ থাকতো, তাই না? তা সিস্টেমটা এটাই। আচ্ছা দেখেন, তাহলে আমি এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা এখন যদি আমরা এই ফাইলটা ডাবল ক্লিক করি, তাহলে কোথায় ওপেন হচ্ছে, ব্রাউজারে ওপেন হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে এই ফাইলের মধ্যে আমার আরও কিছু লিখবো, তাহলে মানে ওই আরেকটা ফাইল, মানে অর্থাৎ ওই বডির ভিতরে আমি বা আমি সাইডের ভিতরে যদি কোনো একটা চেঞ্জ করতে চাই, লেখাকে বা অ্যাড করতে চাই, তাহলে কি আমি আবার নতুনভাবে লিখবো HTML, হেড, বডি এগুলো, বা এর আগে যেগুলো লিখেছি ওগুলো আবার লিখবো? অবশ্যই আবার লিখবো না, তাহলে সেটা অনেক সময়ের ব্যাপার বা সেটা মানে অনেক ঝামেলার কাজ। আমরা কী করবো, যেই ফাইলটা এডিট করলাম, মানে অনেকটা অফিস ওয়ার্ডের মতোই, অফিসে যেই ফাইলটা আমরা কাজ করে রেখে দিই, পরবর্তীতে আবার কি ডাবল ক্লিক করে ওটাতে ওপেন করি, তাই না? তো এখানেও সেমভাবে করতে পারবেন। কিন্তু এখানে ডাবল ক্লিক করে আমরা কী করতেছি, ডাবল ক্লিক করলে আমরা ব্রাউজার ওপেন হচ্ছে, আমরা ব্রাউজার থেকে ভিডিও দেখতে পাচ্ছি। ভিডিওটা দেখতে হলে আপনাকে অবশ্যই ব্রাউজার করা লাগবে, আউটপুট দেখতে হলে। আর আপনি কাজ করতে হলে আপনাকে নোটপ্যাডে করা লাগবে। তাহলে আমরা কী করবো, দুইভাবে যদি করা যাচ্ছে, সেহেতু আমরা এটাকে এডিট করবো কোথায়, এডিট উইথ নোটপ্যাড। দেখেন নোটপ্যাড এডিট করে দেখেন, আমি যে জিনিসগুলো লিখলাম সেই জিনিসগুলো কিন্তু এখানে চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা দেখেন, তাহলে এখানে আমরা বডির ভিতরে একটা মেসেজ দিই, মনে করেন যে আমাদের এটা হলো আমাদের ফার্স্ট মেসেজ। হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। ক্লিয়ার? আচ্ছা এটা লিখে কি কেটে দিলে হবে? অবশ্যই সেভ দেওয়া লাগবে। অফিসের কাজ তো সবাই করেন, মোটামুটি অনেকেই বলছেন, তাই না? অফিসে কি যে কোনো একটা লেখার পরে আমরা সেভ দিই। একটা ফাইল যদি সেভ দেওয়া থাকে, সেটা কি আবার সেভ আস করার দরকার আছে, আরেকবার সেভ করার দরকার আছে? অবশ্যই দরকার নেই। ওই ফাইলে আমরা যেটুকু চেঞ্জ করলাম, জাস্ট কন্ট্রোল-S চাপবো বা শুধু সেভ চাপবো, তাহলে ওই ফাইলে আমাদের ফাইলটা কিন্তু যেই চেঞ্জটা করলাম সেই চেঞ্জটা কিন্তু সেভ হয়ে যাবে। ক্লিয়ার? সেটা আমরা কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল-S দিয়ে করতে পারি, অথবা এই ফাইল থেকে সেভ। তাহলে কিন্তু আমাদের এবার যদি আমরা ডাবল ক্লিক করে দেখি, তাহলে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। ক্লিয়ার? তার মানে আমরা আজকে ধরে নিলাম যে আমরা একটা ওয়েব পেজ কিন্তু তৈরি করে ফেললাম। অর্থাৎ যখন প্রথমে যে বললাম যেটা, যে প্রথমে যখন সাইটগুলো তৈরি হয় তখন এইভাবেই তাদের সাইটগুলো হয়। ঠিক আছে? তার মানে আমরা আজকে কিন্তু প্রথম দিনে আমরা একটা ওয়েবসাইট তৈরি করে ফেলছি। এখন যদি এই ফাইলটা যদি আমি সার্ভার রাখি, এই ফাইলটা কিন্তু এখন পুরো ওয়ার্ল্ড দেখতে পাবে। ক্লিয়ার সবাই? আর কোনো কোশ্চেন আছে? যাই হোক, আমরা আস্তে আস্তে আগাই। নেক্সট ক্লাসে আরও টেকগুলো সম্বন্ধে দেখবো। একদিনে যদি এত কিছু দেখি মাথায় থাকবে না। আপনারা একটু প্র্যাকটিসও করেন, নিজেরা একটু পড়াশোনা করে আসলেন,
পড়াশোনা বলতে মানে একটা আইডিয়া নিয়ে আসেন যাতে আমার একটু বুঝতে সুবিধা হয়। কারণ একটা জিনিস সম্পর্কে যদি আপনাদের একটা আইডিয়া থাকে তাহলে আমার বলতে আরও সুবিধা হবে বা আরও অ্যাডভান্স কিছু দেখতে পারবো। একটা বেসিক জিনিস সম্পর্কে যদি আমি বারবার বলি তাহলে কিন্তু সময় আমাদের ক্লাসেরও লস, আপনারাও ভালো কিছু শিখতে পারলেন। ভাইয়া সেটার মধ্যে কি টাইটেল ছাড়া আর কোনো টাইটেল ছাড়া বলতে হ্যাঁ, অ্যাডের মাঝখানে টাইটেল ছাড়া এখানে আরও যখন আমরা সিএসএস যোগ করবো, জাভাস্ক্রিপ্ট যোগ করবো, তখন এই জিনিসগুলো এখানে অ্যাড করা হয়। যেমন একটা সিএসএস এক্সটার্নাল সিএসএস যোগ করলে বা আরও অন্য জিনিস করতে গেলে এখানে লাগে। তারপর ম্যাটা ট্যাগ আছে, এগুলো সম্পর্কে জানবো না। ম্যাটা ট্যাগ, ডিসক্রিপশন, এগুলো ল্যাঙ্গুয়েজ সেট করা লাগবে, তারপরে কী বলে ক্যারেক্টার সেট করা লাগবে, এগুলো এই হেডের ভিতরেই করা হয়। আচ্ছা তাহলে দেখেন এই টাইটেলটা আমরা কিন্তু ব্ল্যাঙ্ক রাখছি, তাই না? যার কারণে এখানে আমাদের ফাইল অপশনটা দেখাচ্ছে। আর এই টাইটেলের ভিতরে যদি আমরা কোনো একটা টেক্সট লিখি, যেমন দিস ইজ টাইটেল, এবার লিখে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। আচ্ছা দেওয়ার পর আমি ফাইলটা কিন্তু দুই জায়গায় ওপেন করছি। একটা হলো আচ্ছা এখানে এই যে নেম ডট এইচটিএমএল, এদিকে একটু তাকান সবাই, মনিটর দিক। নেম ডট এইচটিএমএল ফাইলটা আমি একবার ডাবল ক্লিক করে কি ব্রাউজারে ওপেন করে রাখছি। আবার কি করবো, এই ফাইলটাকে আমি এডিট উইথ কোথায় যাব, নোটপ্যাডে যাব। নোটপ্যাডে যাওয়ার পর তাহলে আমি কি করবো, এখানে লিখতেছি, লেখার পর আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি, আর এখানে আমি সরাসরি সেটার ভিউ দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কাজ করবো। আমরা যে চেঞ্জটা করবো, যেমন এখানে দেখেন দিস ইজ টাইটেল, তার মানে আমরা এখানে যে চেঞ্জটা করতে টেক্সটটা দিব, সেই টেক্সটটা কোথায় শো করবে, একদম টাইটেল বার, এটাকে বলা হয় টাইটেল বার। দেখা যাচ্ছে সবার? এখন দেখা যাচ্ছে, দেখেন দিস ইজ টাইটেল। আমি যদি এখানে দেই www.webacademy.com, গ্যাসুরি.com, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। সেভ দিয়ে এটাকে মিনিমাইজ করে রাখলাম। আর করার পরে এখানে আমি এই ফাইলটাকে রিলোড দিলাম। তাহলে দেখেন এখানে চেঞ্জটা চলে আসছে। অর্থাৎ এখানে আমরা কাজ করব, আর এখানে আমরা সেটার আউটপুট রিলোড দিয়ে দেখব। ক্লিয়ার? তাহলে দেখেন এই যে webacademy-com, তার মানে আমরা এই টাইটেলে যেটা দিব সেটা, সেই জিনিসটা কোথায় শো করবে, টাইটেল বারে শো করবে। আর বডির ভিতরে যত টেক্সট থাকবে সবগুলোই আমাদের এইখানে শো করবে। বুঝতে পারছেন সবাই? তাহলে এই জিনিসটা অবশ্যই আপনাকে মনে রাখা লাগবে। এটা আসলে এখানে ওইরকমভাবে বোঝার মধ্যে কিছু নাই, এটা আপনাকে মনে রাখা লাগবে যে আপনাকে প্রথমে এইভাবে শুরু করা লাগবে যে এখানে HTML শুরু হয়েছে। আপনারা হয়তো বলতে পারেন যে আচ্ছা এখানে HTML শেষ হয়েছে, এখানে এখানে শুরু হয়েছে, এখানে একদম শেষ হয়েছে, আবার এখানে হেড শুরু হয়েছে, এটা এখানে শেষ হলো কেন? এটা তো একদম এখানে শেষ হওয়ার কথা, তাই না? এটা বলতে পারেন, কিন্তু আসলে এটা হলো বেসিক স্ট্রাকচার, এটা এইভাবে লেখা লাগবে। এরপরে যখন আমরা বডির ভিতরে যখন কাজ করবো টেক্সট নিয়ে বা আরও ট্যাগ নিয়ে কাজ করবো, তখন আমরা আরও বুঝতে পারবো জিনিসগুলো। তো এটার নিয়মটা, সূত্রটা এরকম, আপনারা এরকমভাবে লিখবেন। আরও আছে ডক টাইপ লেখা লাগে, এগুলো আমি দেখালাম আজকে। এইভাবে আমরা মোটামুটি কাজ করবো। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা তাহলে আমি আবার টিউটোরিয়াল অফ করে দিচ্ছি। আর আজকে এই পর্যন্ত থাক, আপনারা এখন একটু প্র্যাকটিস করেন। যে জিনিসটা আমি করালাম সেটা সবাই এখন কম্পিউটারে প্র্যাকটিস করেন। আপনারা দুইজন চাইলে দুইজন একসাথে বসে গ্রুপ অনুযায়ী করতে পারেন।